কারণ আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে আমরা ক্ষমতায় বা আমরা নির্বাচিত হয়েছে এমএলএ হিসাবে, সে প্রতিশ্রুতি পূরণ করতে যদি ব্যর্থ হয় তাহলে ক্ষমতায় থাকা বা আমি এমএলএ শিপ থাকার দরকার নাই। আমি নিজে ফার্স্ট ত্রিপুরা মোঠার এমএলএ হিসেবে আমি এই সরকার থেকে আমরা পদত্যাগ করার জন্য বা সমর্থন তুলে নেওয়ার জন্য আমি প্রথম বলেছি। তাই লাস্ট আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা আমাদের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেব এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর মহোদয় উনি বলেছেন 3 সপ্তাহের ভিতরে কিছু হবে, তারপর দেখা যাবে আমরা কি করি। তবে আমি আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন, এই সরকারের সঙ্গে থাকা আমাদের আর প্রয়োজন এখন নেই। আমি ত্রিপুরায় জন্ম হয়েছে, আপনারও ত্রিপুরায় জন্ম হয়েছে, হ্যাঁ আমরা ভাই ভাই, কিন্তু এখানে ত্রিপুরার প্রশ্নে তো আমাদের এক হতে হবে, কিন্তু এইখানে ফাটলটা সৃষ্টি করানো হচ্ছে জাতির নামে, সম্প্রদায়ের নামে, পাহাড়ি বাঙালির নামে। কি বলবেন আপনি? এইভাবে আমরা অবৈধ বাংলাদেশিকে আমাদের দেশে রাখতে পারে না, আমাদের দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে। সেজন্য আমরা দাবি তুলেছি যে অবৈধ যেই হোক, সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে মুসলিম হোক, সে বুদ্ধিস্ট হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের দেশের সসম্মান তাদের ফেরত পাঠানো হোক। এমন কিছু এখানে আমার কাছে রিপোর্ট অনেকজন পাঠিয়েছে, এমন কিছু কর্মচারী আছে এখানে বুর্জংনগরে যে ওনার বাবা এখনো বাংলাদেশে হেডমাস্টার করছে। এখানে এমন কিছু লোকের আমার কাছে আছে, তথ্য আছে যে উনি বাংলাদেশ থেকে আসাটা বেশি দিন হয়নি, এখানে এসে ওইখানে একটা রাজনৈতিক দলের উনি ক্যান্ডিডেট হয়ে গেছে এবং একসময় নির্বাচিত হয়ে গেছে। উনি পাহাড়ে পার্বত্য চট্টগ্রাম থেকে যারা আছে তাদেরও তো একটা অংশ এখানে এভাবে স্টাবলিশ হয়ে যাইতেছে, কিন্তু লোকাল যারা এখানে আছে তারা তো ডিপ্রাইভ, বঞ্চিত হচ্ছে তাদের অধিকার। বাংলাদেশ থেকে এসে তাদের এসটি কোটাটা তারা ছিনিয়ে নিচ্ছে। এই যে এডিসির উন্নয়নের যে বিষয়টা এখনো অনেকখানি পিছিয়ে রয়েছে, বিধায়ক হিসাবে আপনি কি বলবেন? এবং আপনারা কি শাসক দলের থেকেও, শাসক দলের জোট সঙ্গী হয়েও সঠিকভাবে সেই কাজটা করতে পারছেন না বলেই ত্রিপুরা স্যার আজ বঞ্চিত? কি বলবেন? সেটা ভালোভাবে কাজ হচ্ছে না, এখানে মাফিয়াকে টাকা চাচ্ছে, পার্সেন্টেজ চাচ্ছে, এরকম অনেক ঝামেলা হচ্ছে গ্রামগঞ্জে। social media mokol baitang eba kok baitang darak sidak mapli ngitai taukte bok sono pilana mapli no gono kam ke samrai tongna eba kam ke no buji mani tongna tinene mapli bo hai no ngitai taukte bok song tinene mapli go baise hana black no sini promanang sar emle ronjit te proma tinin chalo hana sini bangladeshi rong no tinya eba obhai kong marong no tinya obhai kok therong no tinya black no tinin chalo sini tai taukte bok sono logo sono kobi kono sabai knarika srai srai ke sini social media ni bijingte tei amani yaglobo sini tei tiprasa dofani naitok tiprasa no wasang thamchang jang sini bubagrana jang basani chalo logirina nangnai ni obahai kobi kongno sabai knarika tei amani yaglobo sini osar belai kno sini tei taukte buk sono nakumani kokronobo kamke sabai sukroboi sabai knarika paningite taukte buk songsong bichi kok chewoi haino hai tini chalo sini bromanang sar emle ronjit debroma tamani sini tei taukte buk sono social media ni bisingte kok sabai knarika aba bobai ke message rika phari sing bichi kok chewoi haino jeng sino sar ni khone bisingte aba mapni bisingte jeng kisa kamke bujoi nalena ngite taukte buk sono kisa kamke nai tongdi tene no mapli no না, এটা শাসক দলের সঙ্গে আমাদের জোট থাকলে আমরা বলতে পারবো না, সেরকম কোনো লিখিত চুক্তি আমাদের সঙ্গে হয়নি। কথা হচ্ছে দিল্লি সরকার অথবা কেন্দ্র মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন বাইরে হয়েছে, আপনারা জানেন 19 মে 2025। এর আগে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি চিঠি লিখেছি 2024-এ। প্রথমে আমি 8 তারিখ মে এবং 2025-এ 8 তারিখ মেতে আবার আমি চিঠি লিখেছি। এখন কথা হচ্ছে ওই চিঠি যখন দিল্লি গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছলো, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছলো, তখন চিঠিটা উনি প্রাপ্তি স্বীকার করে আমাকে ওই চিঠি পেয়েছেন এই যে ফরেনার্স ইস্যুটা নিয়ে। তারপরে নোটিফিকেশন 19 তারিখে বাইরে হয়ে গেল, উনি 17 তারিখে পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তারপরে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা বাইরে হওয়ার পরে টাইম ফ্রেম ছিল 1 মাস। এরপরেও আমি অনেক চিঠি দিয়েছি, ডিএমকে চিঠি দিয়েছি, চিফ সেক্রেটারিকে দিয়েছি, এসপি গুলিকে দিয়েছি, অনেক চিঠি আমি লিখেছি। এবং কেন্দ্রীয় সরকারের মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে ফরেনার্স ডিভিশন 1 থেকেও আমাকে চিঠি দিয়েছেন যে এই বিষয়টা তারা এখানে হোম প্রিন্সিপাল হোম সেক্রেটারিকে ওনারা পাঠাইছিল। এখানে কিন্তু ওই পোস্টটা নাই, এখানে হোম সেক্রেটারি পোস্টটা করতেছে। আমি ওনাকে চিঠিটা আমার কাছে সব ডকুমেন্টস আছে।
তারপরে এখন আমরা দেখছি যে ত্রিপুরায় যে ইলিগাল মাইগ্রেন্টের সম্পর্কে কেন্দ্র সরকারের যে নির্দেশিকা আছে, এখানে সরকার কিন্তু কিছু করছেন না। আমি দেখলাম যে গুজরাতে সেখানে সরকার, বিজেপি সরকার, ওরা ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লিতে ইনিশিয়েটিভ নিয়েছে, মহারাষ্ট্র নিয়েছে, হরিয়ানা নিয়েছে, এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি ভালো স্টেপ নিয়েছেন। কিন্তু ত্রিপুরায় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নীরব। উনি এখানে এইটুকু বলছেন, যখন এখন যারা আছে তাদেরকে ধরছে, এই কথাগুলি বলছেন, কিন্তু যারা আগে এখানে এসে বসবাস করছেন বিভিন্ন খাস জমিতে বস্তি বানে, এমনকি আমি মাননীয় রাজ্যপালের সঙ্গে যখন দেখা করি তখন আগরতলা শহরে কোথায় আছে আমি বলে দিয়েছি, যেমন ডাকাইয়া কলোনি, এখানে চিটাগাং কলোনি, শ্রীলঙ্কা কলোনি, হঠাৎ কলোনি, এবং বিভিন্ন নন্দননগর সব বিভিন্ন এলাকায় যেগুলি খাস জমিতে অবৈধভাবে দখল করে বস্তি বেনে যারা এখনো বসবাস করতেন তাদের সম্পর্কে আমি বলেছি। এবং এখানে আমি প্রেস স্টেটমেন্ট স্পেসিফিক নাম দিয়েও আমি এই প্রেস স্টেটমেন্ট দিয়েছি। তারপরে এখানে কিছু অ্যাকশন হচ্ছে না। শুধু তাই না, আজ পার্বত্য চট্টগ্রাম থেকে এমনভাবে এডিসি এলাকায় লোক এসে ঢুকছে যেটা ভয়াবহ। মানে এডিসি এলাকায় মানে আমাদের যে টুকু অস্তিত্ব রক্ষার জন্য যে জমিতে আছে তাও এখন বিপন্নের পথে। আমি ওই দিন গন্ধসারার রাজশাবাড়িতে গেলাম, সেখানে প্রচুর মানে গ্রাম ইতিমধ্যে স্টাবলিশ হয়ে গেছে, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম থেকে এসে আম বাগান করছে, গ্রাম গড়ে তুলেছে, ওই রকম প্রচুর মানে গ্রামের নাম আমাকে জনগণ তুলে দিয়েছে। সুতরাং বিষয়টা খুব সিরিয়াস, এবং এই বিষয়টা কেন রাজ্য সরকার কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে না সে নিয়ে আমাদের এখন প্রশ্ন এবং জনগণের প্রশ্ন আর কি। স্যার, কি মনে হয় আপনার কথায় রাজ্য সরকার এই বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করছেন না, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বক্তব্য রেখেছিলেন যে আমি রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছি অবৈধ বাংলাদেশি যারা আছেন তাদের পকড়াও করার জন্য, এবং এই যে বিলম্ব হচ্ছে কিংবা অ্যাকশন নিতে একটু ধীর গতিতে হচ্ছে, সেটা নিয়ে আপনার কি কোনো সন্দেহ আছে? না, এই বিষয়টা আমরা দুইজন মন্ত্রী এবং আরো 11 জন এমএলএ সই করে মহারাজার প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে আমরা দিল্লিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমরা চিঠি লিখেছি, এবং চিঠি লেখার পরে মহারাজার সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা হয়েছেন, এবং মহারাজার সঙ্গে আমার কথা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা 3 সপ্তাহের ভিতরে একটা কিছু ত্রিপুরায় করতে যাচ্ছি, সেই 3 সপ্তাহের অপেক্ষায় আছি। আমরা বলেছি যেটা সরকার যদি কোনো ইনিশিয়েটিভ না নেয়, আমাদের ত্রিপাক্ষিক চুক্তি আছে ত্রিপুরাদের এই যে ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস সহ কালচারাল ডেভেলপমেন্টের নিয়ে আরো কতগুলো রাইটস নিয়ে আমাদের যে ত্রিপাক্ষিক দিল্লিতে চুক্তি হয়েছে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে এডিসি এলাকায় আমাদেরকে কিছু ক্ষমতা দেওয়ার কথা আছে, সেটাও এখনো হচ্ছে না। কাউন্সিলে 2টা ভ্যাকেন্সি আছে, সেটাও বাই ইলেকশন হচ্ছে না। ভিলেজ কমিটি নির্বাচন সেটাও হচ্ছে না। বিরোধী দলের থাকার সময় আমরা অনেক চিল্লিয়েছি, আমরা অনেক চেঁচামেচি করেছি, বিধানসভা এবং বাইরে আন্দোলনও করেছি। আমরা সরকারের একটা পার্ট, একটা অংশ হিসাবে যদি এইটুকু দাবিগুলি যেটা সাংবিধানিক আমাদের মৌলিক অধিকার, এগুলি যদি ইমপ্লিমেন্ট এখানে না হয়, আমাদেরকে যদি দেওয়া না হয়, তাহলে এই সরকারের অংশ হিসেবে থেকে আমাদের কি লাভ? আমি প্রথম প্রশ্ন তুলেছি, আমি নিজে বলেছি যে আমাদেরকে সরকার থেকে সমন্বয় প্রত্যাহার করতে হবে, এবং আমি নিজে মহারাজকে বলেছি, এবং দলীয় অন্যান্য আমি ভাষণেও আমি বলেছি, বিভিন্ন জায়গায় আমি ফার্স্ট বলেছি। এবং এই যে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিষয় নিয়ে আমার অন্যান্যদের সঙ্গে মত পার্থক্য আছে, সেজন্য আমি মহারাজকে 9 তারিখ ফেব্রুয়ারি 2025 ওই দিনে আমি রিজিগনেশন লেটার দিয়েছি। কারণ আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে আমরা ক্ষমতায় বা আমরা নির্বাচিত হয়েছে এমএলএ হিসাবে, সে প্রতিশ্রুতি পূরণ করতে যদি ব্যর্থ হয় তাহলে ক্ষমতায় থাকা বা আমি এমএলএশিপ থাকার দরকার নাই, কারণ জনগণের সঙ্গে আমি বিশ্বাসঘাতক করতে পারবো না। সেই হিসাবে আমি মাননীয় আমাদের পার্টির যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার হাতে আমি আমার রিজিগনেশন স্পিকারকে লেখা আমি দিয়ে এসেছি, এবং উনি বলেছেন একটু অপেক্ষা করুন, আমরা সবাই করব। এই অবস্থায় আমরা আছি আর কি। স্যার, আপনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বললেন, এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে আপনার ধারণা কিংবা আপনার অনুভূতিটা কি? না দেখুন, এটা আমাদের
এডিসি যে এলাকাটা আছে এবং এডিসির বাইরে কিছু কিছু এলাকা যেটা ত্রিপুরাসা গ্রাম আছে, এডিসির বহির্ভূত গ্রাম, সেটাকে নিয়ে আমরা একটা ত্রিপুরাল্যান্ড করে মানে একটা সেপারেট স্টেট করে সেখানে আমরা চেয়েছিলাম। যেমন IPF2 চেয়েছিল যে তারা ত্রিপুরাল্যান্ড চেয়েছিল। তো এক সময় আমরা বলতাম যে তোমরা যদি ত্রিপুরাল্যান্ড না পাও, তোমরা বিজেপি সরকারের সঙ্গে কেন আসো, তোমরা বাইর হয়ে আসো। সে বক্তৃতা আমরা দিয়েছি, আমি দিয়েছি। এখন যদি এই গভর্নমেন্টের অংশ হিসাবে আমরা বা তাদেরকে সমর্থন করার পর বা অ্যালায়েন্স হওয়ার পর যদি ওরা কিছু না দেয়, তাহলে এই সরকার থাকার অর্থই নাই। তাই সুতরাং সেটা সংবিধান বিরোধীও না, এটা সংবিধানে আর্টিকেল 2-3 অনুসারে এটা করতে পারে, এবং যেগুলি আমরা দাবি করছি সেটা একটাও সংবিধান বিরোধী না। এবং এটা কেন্দ্রীয় সরকার, এই যে অবৈধ বেআইনি অনুপ্রবেশকারী, ওরা তো আজকে দেখুন পত্রপত্রিকায়, আজকে ইলেকট্রনিক মিডিয়া বলুন, আপনার প্রিন্ট মিডিয়ায় বলুন, যেগুলি নিউজটা বাইরে হচ্ছে সেটাতে দেখে ম্যাক্সিমাম বাংলাদেশিরা জড়িত। ওই দিনে এখানে ধরা পড়েছে, আমি পেপারে আমি দেখেছি, ওরা বাংলাদেশি। প্রচুর রোডের হাতে তোমার কফ সিরাপ আর ট্যাবলেট আর কতগুলা জিনিস ওর হাতে ধরা পড়ছে। আর এখানে ম্যাক্সিমাম ক্রাইমগুলি ম্যাক্সিমাম বাংলাদেশি, ওরা এখানে আসে যায়। এটা একটা আমাদের ন্যাশনাল যেটা সিকিউরিটি এবং সুভারেনিটি নিয়ে তো একটা তো থ্রেট, তো সুতরাং একটা হুমকি। এইভাবে আমরা অবৈধ বাংলাদেশিকে আমাদের দেশে রাখতে পারে না, আমাদের দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে। সেজন্য আমরা দাবি তুলেছি যে অবৈধ যেই হোক, সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে মুসলিম হোক, সে বুদ্ধিস্ট হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের দেশের সসম্মান তাদের ফেরত পাঠানো হোক। আশ্চর্যের বিষয় হইল যে একটা পত্রিকায় বাইর হচ্ছে যে গতকাল আমি চিঠি পাঠিয়েছি, এই যে গোমতী ডিস্ট্রিক্ট, গোমতী সিপাহীজলা ডিস্ট্রিক্টে, ওইখানে বাংলাদেশিরা গাঁজা চাষ করার জন্য 150 জন লোক ঢুকে পড়েছে। আশ্চর্যজনক, অথচ পুলিশ নীরব, কিছু করছে না। এবং স্পেসিফিক কোন এলাকায় ঢুকছে, কোথায় অবস্থান করছে, কারা আনছে, সেগুলি পেপারগুলিতে বাইর হয়েছে। তারপর পুলিশ প্রশাসন সেখানে সিভিল প্রশাসন কিছু করছে না কেন? ত্রিপুরা কি 12 বছর আইন চলে না, নির্দেশিকা চলে না? এখানে কি আইন নেই? এখানে বাংলাদেশি ঢুকবে। গতকাল সন্ধ্যার সময় গনকিতে 5 জন বাংলাদেশি ঢুকছে একটা হোটেলে, ওরা আড্ডাখানা, ওইখানে হোটেল দিয়ে করছে, কিছু করছে না পুলিশ। কি করছে এখানে? সুতরাং আমি মনে করি ইমিডিয়েটলি রাজ্য সরকার পদক্ষেপ নেক। 30 দিনে যে টাইম ফ্রেমটা আছে এটা এক্সটেনশন করে যেতে পারে। এটা নির্দেশিকাতে আছে আমার কাছে, নির্দেশিকা কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকাটা আমার কাছে আছে, ওই নির্দেশিকা অনুসারে রাজ্য সরকার এটা স্টেপ নিতে পারে, নেওয়া হোক, সেটা আমি আবেদন করব। এবং আমরা আগামী দিন আরো কঠিন লড়াইয়ের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। স্যার, রাজনৈতিক সমীকরণে ত্রিপুরার কিছু কিছু যদি ভারতের আমরা দেখি, যেখানে জাতিগত সম্প্রদায়গত হিন্দু মুসলমানের রাজনীতি হয়, কিন্তু ত্রিপুরায় গত 1-1.5 বছর থেকে আমি মানে আপনাকে খোলাখুলি বলতে চাই যে কিছু একটা অংশ ত্রিপুরার যে পাহাড়ি জনজাতি অংশের মানুষ রয়েছেন এবং সমতলের বাঙালি যারা রয়েছেন, যাদের এই মাটিতে জন্ম হয়েছে, তাদের মধ্যে একটা ফারাক তৈরি করার চেষ্টা চলছে। আমি ত্রিপুরায় জন্ম হয়েছে, আপনারও ত্রিপুরায় জন্ম হয়েছে, হ্যাঁ, আমরা ভাই ভাই, কিন্তু এখানে ত্রিপুরার প্রশ্নে তো আমাদের এক হতে হবে, কিন্তু এইখানে ফাটলটা সৃষ্টি করানো হচ্ছে জাতির নামে, সম্প্রদায়ের নামে, পাহাড়ি বাঙালির নামে। কি বলবেন আপনি? দেখুন, বাঙালি তো আমাদের রাসামাল থেকে এখানে আছে, বাংলা ভাষা তো আমাদের সরকারি অফিসিয়াল কাজ চলতো এখানে। এমন ভাবে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ থেকে আছে, যারা আদি ত্রিপুরা রাজ্যে যারা মহারাজ আমল থেকে এখানে বসবাস করেছেন, যাতে আমাদের এই রাজ্যের তাদেরকেও ভূমিপুত্র বলা হয়, সে বাঙালি বাইরেও এখানে আছেন। এখন কথা হচ্ছে এমনভাবে অবৈধ তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশে এখানে আগের আদিবাসী থেকে তারা বেশি হয়ে গেছে। আজকে দেখুন আপনার প্রশাসনের বিভিন্ন জায়গায় বা এখানে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় আপনি দেখুন, যারা অনুপ্রবেশকারী তারা এখানে অবৈধভাবে আপনার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার তালিকা বিভিন্ন কিছু করে তারা হচ্ছে। আমার প্রশ্ন, আমি প্রতিটি চিঠি লিখেছি, তাদের আধার কার্ড, রেশন কার্ড,
বা প্যান কার্ড সহ আরো যে সমস্ত ডকুমেন্টস এগুলি বৈধ, কিন্তু তারা ওই সমস্ত কাগজপত্র বাইর করার জন্য যেগুলি সাপোর্টিং ডকুমেন্টস যেগুলি দিয়েছে সেগুলো হলো ফেক। এমন কিছু এখানে আমার কাছে রিপোর্ট অনেকজন পাঠিয়েছে, এমন কিছু কর্মচারী আছে এখানে বুর্জংনগরে যে ওনার বাবা এখনো বাংলাদেশে হেডমাস্টার করছে। এখানে এমন কিছু এ, এ, লোকের আমার কাছে আছে, তথ্য আছে যে উনি বাংলাদেশ থেকে আসাটা বেশি দিন হয়নি, এখানে এসে ওইখানে একটা রাজনৈতিক দলের উনি ক্যান্ডিডেট হয়ে গেছে এবং একসময় নির্বাচিত হয়ে গেছে উনি, ওইরকম তথ্য আছে। সুতরাং এইগুলি যারা বেআইনিভাবে এখানে অনুপ্রবেশ করে যারা এখানে বসবাস করছেন তারাই আমাদের আদি যে আমাদের ত্রিপুরাসা এবং ওয়ানসা, যেটা আমরা ওয়ানসা বলি আর কি, বাঙালি ভাইদের সঙ্গে আমাদেরকে ডিফারেন্সটা করতেছে। পাহাড়ে সেরকম চলছে, পাহাড়ে পার্বত্য চট্টগ্রাম থেকে যারা আছে তাদেরও তো একটা অংশ এখানে এভাবে স্টাবলিশ হয়ে যাইতেছে, কিন্তু লোকাল যারা এখানে আছে তারা তো ডিপ্রাইভ, বঞ্চিত হচ্ছে তাদের অধিকার। বাংলাদেশ থেকে এসে তাদের এসটি কোটাটা তারা ছিনিয়ে নিচ্ছে। হ্যাঁ, এখন এখানে যারা আগের আদি বাঙালিরা এখানে আছেন তাদের অধিকারটা ওই যে বাংলাদেশ থেকে যারা আছে তারা এখন ছিনিয়ে নিচ্ছে, টাকার জুড়ে হোক বা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে হোক। এখানে ওই অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে এখানে একটা রাজনৈতিক এও চলছে, কি নাম স্বার্থও চলছে, এখানে রাজনৈতিক স্বার্থ আছে, কারণ তাদেরকে ভোটাধিকার দিয়া রাজনৈতিক ক্ষমতা দখলের একটা চলছে, এটা দীর্ঘকাল ধরে চলছে রাজনৈতিক স্বার্থের জন্য। সেই তাদের সম্পর্কে কিছু তারা বলছে না, এখনো বলছে না। স্যার, আমি এডিসি এলাকার বিভিন্ন প্রত্যন্ত গ্রামগঞ্জে যাই, কিন্তু স্যার যে বিষয়টা দেখতে পাই এখনো যে জলের তীব্র সংকট, কোনো গ্রামের ভালো রাস্তা নেই, বিদ্যুৎ নেই, এখনো বহু সমস্যা রয়েছে এডিসি এলাকাগুলোতে। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন একটা বক্তব্যে বলেছিলেন যে ত্রিপুরায় যদি 100 টাকা আসে, এডিসিতে মাত্র 10 টাকা যায়। এই যে এডিসির উন্নয়নের যে বিষয়টা এখনো অনেকখানি পিছিয়ে রয়েছে, বিধায়ক হিসাবে আপনি কি বলবেন? এবং আপনারা কি শাসক দলের থেকেও, শাসক দলের জোট সঙ্গী হয়েও সঠিকভাবে সেই কাজটা করতে পারছেন না বলেই ত্রিপুরা আজ বঞ্চিত, কি বলবেন? না, উন্নয়ন একদম হয়নি তা বলবো না। আমার রামচন্দ্রঘাটের এলাকায় আমি বিধায়ক হিসেবে আমি আসার পর অনেক কিছু হয়েছে যেগুলি দশরথ বাবু চিফ মিনিস্টার থাকার সময় করে যেতে পারেন। যেমন কিছুদিন আগে গত 12 তারিখ জুন সেখানে একটা পুলিশ স্টেশন উদ্বোধন হয়েছে, দশরথ বাবু ছিল, কিন্তু খয় সাব ডিভিশনের সব বিধানসভা কেন্দ্রের থানা হয়েছে, কিন্তু রামচন্দ্রঘাটের হয়নি। এখানে এখন রাস্তাঘাটগুলি গিয়ে দেখুন, অধিকাংশ রাস্তাঘাটগুলি স্টেট হাইওয়ে হয়ে গেছে, বড় বড় রাস্তা হয়ে গেছে, যেগুলি পাকা রাস্তাও ছিল না, যেগুলি কাঁচা ইটের রাস্তা ছিল, এখন স্টেট হাইওয়ে বড় বড় রাস্তা হয়ে গেছে। আমার এলাকায়, এডিসি এলাকায় কিছু কিছু এলাকায় এখনো, বিশেষ করে একটা নর্থে এবং সাউথে এবং দলাই কিছু ডিস্ট্রিক্ট এলাকায় এখনো সেভাবে আপনি যেটা বলছিলেন সেভাবে পৌঁছেনি, উন্নয়নের ছোঁয়াটা লাগেনি। তবে চেষ্টা চলছে। তবে এডিসি প্রশাসনের ক্ষমতার দিক থেকে এডিসি করার তেমন কিছু নেই। তবে এডিসির গভর্নমেন্টের একটু দুর্বলতা আছে, দুর্বলতা নেই আমি বলবো না, দুর্বলতা আছে। তারাও সঠিকভাবে কোন এলাকায় কি সমস্যা আছে সেখানকার বিধায়ক হোক, সেখানকার এমডিসি হোক, তারাও তুলে ধরতে পারছে না। বিষয়টা তুলে ধরার প্রয়োজন আছে, তবে বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারছে না। অপরদিকে এডিসি প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন তাদের অনভিজ্ঞ, তাদেরকে তো প্রশাসন চালাতে গেলে অনেক কিছু অভিজ্ঞতা, তাদেরকে মাঠে যেতে হবে, অফিসে বসে কাজ করলে হবে না, মাঠে জনগণের সমস্যা কি আছে সেটা গিয়ে চোখে দেখার প্রয়োজনীয়তা আছে, সেগুলি হচ্ছে না। সুতরাং যে উন্নয়নটা যে গভর্নমেন্ট করছে না তাই না। আর এটার ভিতরে আপনি দেখুন, পত্রপত্রিকা খুলে দেখুন, একটা কাজ যদি বাইর হয় সেখানে কতগুলা মাফিয়া বাইর হয়, পার্সেন্টেজ চায়, কাজের পাস করতে গেলে পার্সেন্টেজ চায়, কাজ তো ঠিকভাবে হচ্ছে না। কাজ হচ্ছে, সেটা ভালোভাবে কাজ হচ্ছে না, এখানে মাফিয়াকে টাকা চাচ্ছে, পার্সেন্টেজ চাচ্ছে, এরকম অনেক ঝামেলা হচ্ছে গ্রামগঞ্জে। এটা মানে রেগুলার পেপারে, নিউজ পেপারে আছে, মিডিয়াতেও আছে। সুতরাং এইগুলি কারণেও অনেকটা পিছিয়ে আছে আজকে গ্রাম অঞ্চলটা। স্যার, শেষ প্রশ্ন, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিংবা ত্রিপুরা মাতা দল বিজেপির সাথে
জোটে থাকবে কিনা আগামী দিন? আপনি যেহেতু এই দলেরই বিধায়ক, এবং আপনাকে এই প্রশ্নটা আমি করছি। আমি নিজে প্রথম ফার্স্ট ত্রিপুরা মোঠার এমএলএ হিসেবে আমি এই সরকার থেকে আমরা পদত্যাগ করার জন্য বা সমর্থন তুলে নেওয়ার জন্য আমি প্রথম বলেছি। কেন? গভর্নমেন্টের 2018-2023-এর ম্যানিফেস্টো খুলে দেখুন, 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে তারা ইয়েতে সংসদে বিল পাস করে এডিসির হাতে ক্ষমতা দেওয়ার কথা। এটা শুধু ত্রিপুরা রাজ্য না, সারা উত্তর পূর্বাঞ্চলে তাদের ম্যানিফেস্টোতে আছে এইগুলি কথাটা। এটা আমার কথা না, আমরা সেটা মেনে নিচ্ছি। দেন আপনারা এই করেন, এডিসি এলাকায় 50টা সিট করে দিন, সেখানে ক্ষমতা 44টা দপ্তর পাঠিয়ে দিন। কেন কেন করছে না? আমাদের ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, কিছু হচ্ছে না। মিটিং হচ্ছে, কিছু হচ্ছে না। কেন করছে না? ভিলেজ কমিটি নির্বাচিত একটা বডি ছিল, সেটা আজকে কত বছর, কেন হচ্ছে না? ভ্যাকেন্সি আছে আপনার 2টা কাউন্সিলে, সেটা ইলেকশন হচ্ছে না। তারপরে এই সরকারে থাকা আমাদের আর প্রয়োজন আছে? তাদেরকে সঙ্গে আমাদের একসঙ্গে থাকার প্রয়োজন আছে? আমি মনে করি নাই। এর জন্য আমি মহারাজকে বলেছি আমরা ইমিডিয়েটলি আমাদেরকে সরকার থেকে প্রত্যাহার করতে হবে। আমাদের এছাড়া কোনো ইয়ে না, কারণ জনগণকে আমরা অনেক কথা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি। ত্রিপ্রাসাদের জন্য কিছু একটা করব বলে আমরা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন। সুতরাং এই সরকারে থাকার আমাদের আর প্রয়োজন নেই। এবং যেহেতু আমরা কেন্দ্রীয় সরকারের লাস্ট, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, আমরা ত্রিপুরা সরকারের সঙ্গে চুক্তি করিনি বা কথা বলে সমর্থন করিনি যেহেতু কেন্দ্রীয় সরকারের সঙ্গে, তাই লাস্ট আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা আমাদের সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নেব। এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর মহোদয় উনি বলেছেন 3 সপ্তাহের ভিতরে কিছু হবে, তারপর দেখা যাবে আমরা কি করি। তবে আমি আমার নিজে ব্যক্তিগত ওপিনিয়ন, এই সরকারের সঙ্গে থাকা আমাদের আর প্রয়োজন এখন নেই।